আমাদের অনলাইন প্ল্যাটফর্ম গ্লোবাল কেমিয়ায় তোমাদের সবাইকে স্বাগতম। আমরা পড়ছি দশম শ্রেণীর পরীক্ষাগার এবং রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন চ্যাপ্টারটা। এর আগের ক্লাসে আমরা পড়েছি হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতির জন্য কি কি রাসায়নিক দ্রব্য লাগবে, কি নীতি ফলো করে, কিপযন্ত্রে কিভাবে আমরা হাইড্রোজেন সালফাইড প্রস্তুত করতে পারবো। আচ্ছা, হাইড্রোজেন সালফাইডের কী কী রাসায়নিক ধর্ম আছে এবং এর কী কী বিক্রিয়ায় অংশগ্রহণ করে, বিশেষ করে এর বিজারণ ধর্ম। এছাড়াও কি কি প্রশ্ন হাইড্রোজেন সালফাইড থেকে মাধ্যমিক পরীক্ষাতে আসে সাধারণত অল্টারনেটিভ ইয়ারে, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। তাই তোমরা এখনও যারা এই ক্লাসটা করোনি অবশ্যই আগের ক্লাসটা করো। আমার আগের ক্লাসের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশানে দেওয়া আছে, পিন কমেন্টে দেওয়া আছে। এছাড়াও তুমি আমাদের প্লে লিস্টে গেলেও দেখতে পাবে। এই ভিডিওটাও প্লে লিস্টে দেওয়া আছে এবং এই চ্যাপ্টারের উপর যে পরপর ক্লাসগুলো আমি প্লে লিস্টে দিয়ে রেখেছি, তোমরা ওখান থেকে দেখতে পারো। তো আজকে আমরা শুরু করব নাইট্রোজেন। প্রথমেই আসছি নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি। তাহলে পরীক্ষাগার প্রস্তুতির জন্য কি লাগবে না, প্রথমেই লাগবে রাসায়নিক পদার্থ। তাহলে কি কি রাসায়নিক পদার্থ লাগবে? সোডিয়াম নাইট্রাইট। প্রথমেই লাগবে কি? সোডিয়াম নাইট্রাইট। সংকেত কি? NaNO2, সোডিয়াম নাইট্রাইট। তোমরা যখন চিহ্ন সংকেত যোজ্যতা পড়েছো তখন নাইট্রেট, নাইট্রাইট, নাইট্রাইট এই তিনটের মধ্যে পার্থক্য নিশ্চয়ই পড়েছো। যদি না পড়ে থাকো, আমার এই চিহ্ন সংকেত যোজ্যতার উপরে আমার যে ক্লাসটা করা আছে তোমাদের সকলের জন্যই, অনেকেই তোমরা ক্লাস 7 এবং 8-এ চিহ্ন সংকেত যোজ্যতা এই চ্যাপ্টারটা পড়ো না, তাহলে তোমার এই চ্যাপ্টারটা তোমরা একবার দেখতে পারো। দিদি তোমাদের যে এই যে প্রবলেমগুলো আছে, ছোট ছোট প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলো তোমরা সলভ করতে পারবে। তাহলে 1 নম্বর হচ্ছে সোডিয়াম নাইট্রাইট NaNO2, আর আছে অ্যামোনিয়াম ক্লোরাইড। সংকেত NH4Cl। তাহলে এই বিক্রিয়ার নীতি কি? যেমন আমরা হাইড্রোজেন সালফাইড গ্যাস প্রস্তুতির সময় পড়েছি যে হাইড্রোজেন সালফাইডের ক্ষেত্রে কি হয়, ফেরাস সালফাইড এবং H2SO4 এর মিশ্রণকে যখনই আমরা উত্তপ্ত করি, তখনই স্পর্শ করালে ফেরাস সালফাইড এবং লঘু সালফিউরিক অ্যাসিডকে যখনই স্পর্শ করাই তখনই রিয়াকশান শুরু হয় এবং হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয়। এটা হাইড্রোজেন সালফাইড গ্যাসের নীতি। এখানে হচ্ছে বিক্রিয়াকে প্রভাবিত করে কে? স্পর্শ। যদি স্পর্শ না হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া হবে না। এখানে হচ্ছে কি বলতো, সোডিয়াম নাইট্রাইট এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, এই দুটো জলীয় দ্রবণকে আমাদেরকে কি করতে হবে? উত্তপ্ত করতে হবে। উত্তপ্ত করলে আমরা কি পাবো? নাইট্রোজেন গ্যাস পাবো। তাহলে এখানে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণকে উত্তপ্ত করলে কি হয়? নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। কিন্তু এই বিক্রিয়াটা কতগুলো ধাপে হয়? 2টো ধাপে হয়। বিক্রিয়াটা কিসে হয়? 2টো ধাপে হয়। তাহলে ফার্স্ট কি না, প্রথমেই হচ্ছে এই সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড নিজেদের মধ্যে বিক্রিয়া করে কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়? 150 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত হয়ে কি উৎপন্ন করে না, হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট। তাহলে প্রথমে কি হয়? NaNO2 প্লাস NH4Cl এরা কত 150 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে কি উৎপন্ন হবে? NaCl প্লাস
NH4NO2, এটার নাম হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রাইট। ঠিক আছে, অ্যামোনিয়াম নাইট্রাইট। এবার সেকেন্ড ধাপে কি হয়, ওই অ্যামোনিয়াম নাইট্রাইটটাকে যখন আমরা এর থেকেও বেশি টেম্পারেচারে উত্তপ্ত করে যাব, তখন এ বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে NH4NO2 একে যদি উত্তপ্ত করা হয় তাহলে N2 + 2 H2 হাইড্রোজেন গ্যাস উৎপন্ন, এই নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে এই বিক্রিয়ার রাসায়নিক সমীকরণ, ওভারঅল সমীকরণটা কি হবে? সমীকরণটা হবে NaNO2 + NH4Cl, একে যদি আমরা তাপ দিই তাহলে কি হবে? N2 + NaCl + H2O। এইখানে যে নাইট্রোজেন গ্যাসটা উৎপন্ন হয়, এইভাবে আমরা পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করি। এরপর তোমাদের মনের মধ্যে একটা কোশ্চেন জাগবে যে আমরা কেন বলছি এই যে সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করতে হবে। এটা তো হতে পারতো এটাও কঠিন এটাও কঠিন, তাহলে দুটো কঠিনকে সমানভাবে মিশিয়ে নিয়ে সেই কঠিনকে উত্তপ্ত করলেও হবে। তাহলে আমরা কেন ওই কঠিনগুলোকে মিশিয়ে উত্তপ্ত না করে এর জলীয় দ্রবণ উৎপন্ন করি? এটা কিন্তু তোমাদের পরীক্ষাতেও প্রশ্ন থাকে। তাহলে এর পরের প্রশ্ন হচ্ছে কি, যে নাইট্রোজেন গ্যাস উৎপাদনের সময় সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটোর জলীয় দ্রবণকে কেন উত্তপ্ত করা হয়? সমপরিমাণ কঠিনকে মিশিয়ে কেন উত্তপ্ত করা হয় না? কারণ এখানটা নির্ভর করছে কিসের উপর? এই NH4Cl এর উপর নির্ভর করছে। কারণ আমরা যদি NH4Cl-কে ডিরেক্ট উত্তপ্ত করি তাহলে কি হবে? NH4Cl হচ্ছে একটা উদ্বায়ী পদার্থ। তাহলে NH4Cl কি হচ্ছে? একটি উদ্বায়ী পদার্থ। এরপর তুমি ধরো একটা মিশ্রণ নিয়েছো, এর মধ্যে কি আছে? NH4Cl আছে, NaNO2 আছে। তোমাকে এই রিয়াকশানটা করানোর জন্য মিনিমাম 150-র উপরে টেম্পারেচারকে নিয়ে যেতে হবে, কিন্তু তার আগেই NH4Cl কি হয়ে যাবে? ঊর্ধ্বপাতিত হয়ে ওই যে মিশ্রণটা থেকে NH4Cl বেরিয়ে যাবে। তাহলে যেখানে রাসায়নিক বিক্রিয়াটা করার জন্য যে টেম্পারেচারে আমাকে পৌঁছতে হবে, সেই টেম্পারেচারে পৌঁছানোর আগেই কি হয়ে যাবে? NH4 ঊর্ধ্বপাতিত হয়ে ওই মিশ্রণ থেকে বেরিয়ে আসবে। তাহলে কি রিয়াকশানটা হবে? নাইট্রোজেন গ্যাস কি পাবো? পাবো না। তাই জন্যই কি করা হয় না, NH4Cl এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করা হয়। তাহলে ডিরেক্ট যদি আমরা উত্তপ্ত করি, NH4Cl একটি উদ্বায়ী পদার্থ, সেটা সহজেই কি হয়ে যাবে? ওই মিশ্রণ থেকে উপরে উঠে যাবে বা ওই মিশ্রণে থাকবে না। যে পাত্রে উত্তপ্ত করা হবে সেই পাত্রের উপরে ঠান্ডা অংশে যে জমা হয়ে যাবে। তাহলে এই কারণেই আমরা কি করি? অ্যামোনিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করি। ডিরেক্ট অ্যামোনিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম নাইট্রেটের মিশ্রণকে উত্তপ্ত করি না। এরপর তোমাদের মনে আরেকটা প্রশ্ন আসতে পারে যে আপনি বললেন সোডিয়াম নাইট্রাইট এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এর জলীয় দ্রবণকে যখন উত্তপ্ত করছে তখনই কি হচ্ছে? অ্যামোনিয়াম নাইট্রাইটের আমরা পাচ্ছি NH4NO2 + NH4Cl। তাহলে আমরা এই অ্যামোনিয়াম নাইট্রাইট পাচ্ছি। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই অ্যামোনিয়াম নাইট্রেটকেও তো আমরা পরীক্ষাগারে পাই, তাহলে এই অ্যামোনিয়াম নাইট্রেটকে তো ডিরেক্ট উত্তপ্ত করলেও আমরা নাইট্রোজেন পেতে পারি, তাহলে সেটা না করে আমরা কেন সোডিয়াম নাইট্রেট এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণকে উত্তপ্ত করি? এর একটাই কারণ হচ্ছে এই যে যদি আমি শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করি তাহলেও কিন্তু নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, কিন্তু এই বিক্রিয়াটা হচ্ছে কি? তাপ উৎপাদক বিক্রিয়া।
এবং বিক্রিয়াটা তাপ উৎপাদনের ফলে কি হয়, দ্রুত গতিতে হয় এবং একসময় কি হতে পারে, বিস্ফোরণ পর্যন্ত হতে পারে। তাহলে বিস্ফোরণ মানেই দুর্ঘটনা। তাহলে দুর্ঘটনাটাকে এড়ানোর জন্যই আমরা কি করি, সোডিয়াম নাইট্রাইট এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণকে 1:1 অনুপাতে দুটো মিশিয়ে জলীয় দ্রবণ প্রস্তুত করা হয় এবং সেই জলীয় দ্রবণ থেকে আমরা প্রথমে অ্যামোনিয়াম নাইট্রাইট উৎপন্ন করি, পরে অ্যামোনিয়াম নাইট্রাইটকে বিয়োজিত করে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করি। তাই জন্য ডিরেক্ট হচ্ছে এটা করা হয়নি, তাহলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে, কারণ এটা দ্রুত গতিতে হয় বিক্রিয়াটা 1 নম্বর, আর 2 নম্বর প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়, তার মানে বিস্ফোরণ হতে পারে। ঠিক আছে, এরপরে আসছি নাইট্রোজেনের ব্যবহার। নাইট্রোজেন আমরা কি কি কাজে ব্যবহার করব, এই যে পরীক্ষাগার এবং অজৈব রসায়নে আমরা যে বলছি নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেনের ব্যবহার কি কি কারণে আমরা নাইট্রোজেনটাকে এখানে চুজ করলাম। নাইট্রোজেনের কিন্তু প্রচুর ব্যবহার, তাহলে নাইট্রোজেনের ব্যবহার। আচ্ছা, নাইট্রোজেনের যখন আমরা ধর্ম পড়ব তখন আমরা দেখব যে নাইট্রোজেন হচ্ছে একটা মানে ডায়াটমিক মানে এলিমেন্ট আর কি, ডায়াটমিক একটা মৌল, মানে দুটো পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়। কিন্তু এর কিছু কিছু ধর্মের জন্য মানে এটা এমনভাবে তৈরি হয়, এর বন্ধন এমনভাবে গঠিত হয় যে নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাসের এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারে। তাহলে এই যে নিষ্ক্রিয় গ্যাস এনভায়রনমেন্ট তৈরি করতে পারে, এবার আমাদের অনেক রাসায়নিক বিক্রিয়া আছে, তোমরা যখন বড় হবে আরও 11-12-এ পড়বে বা কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করবে, ল্যাবরেটরিতে কাজ করবে বা রিসার্চ করবে, তখন দেখবে যে অনেক কিছু রিয়াকশান আছে যেগুলোকে কী করতে হয়, এরকম নিষ্ক্রিয় এনভায়রনমেন্টে করতে হয়। তাহলে সেই নিষ্ক্রিয় এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার জন্য কি লাগে, এই নাইট্রোজেন গ্যাস লাগে। তাহলে 1 নম্বর হচ্ছে অনেক রাসায়নিক বিক্রিয়া নিষ্ক্রিয় গ্যাস মানে নিষ্ক্রিয় এনভায়রনমেন্টে করতে হয়, সেই রকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করার জন্য নাইট্রোজেন গ্যাস লাগে। 2 নম্বর, নাইট্রোজেন গ্যাস দেখো অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ, এই সমস্ত জিনিসের যে শিল্প উৎপাদন, এর আগে যখন আমরা অ্যামোনিয়া পড়েছি, অ্যামোনিয়াতেও দেখেছি, অ্যামোনিয়ার যখন শিল্প উৎপাদন করছিলাম আমরা, তখন নাইট্রোজেন গ্যাসকে কোথা থেকে নিয়ে আসছিলাম, বায়ুর নাইট্রোজেন থেকে আমরা নিয়ে আসছিলাম। তাহলে অ্যামোনিয়া, নাইট্রিক অ্যাসিড এই সমস্ত জিনিস উৎপাদনের জন্য, শিল্প প্রস্তুতির জন্য নাইট্রোজেন গ্যাস আমাদের প্রয়োজন হয়। এছাড়াও নাইট্রোজেন গ্যাসের, যখন নাইট্রোজেন গ্যাসকে তরল করে দেওয়া হবে, তার তাপমাত্রাটা কত, প্রায় -195 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে প্রচুর নিম্ন তাপমাত্রা সৃষ্টি করতে পারে। এই জন্য হচ্ছে কি করা হয়, নিম্ন তাপমাত্রা সৃষ্টি করার জন্য যে তোমার নাইট্রোজেন গ্যাস বা তরল নাইট্রোজেন ব্যবহার করা হয়। এছাড়াও গ্যাস থার্মোমিটার প্রস্তুতির জন্য নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এবং নাইট্রোজেনের সবথেকে বড় ভূমিকা হচ্ছে নাইট্রোজেন ঘটিত যে সমস্ত সারগুলো আছে না, অ্যামোনিয়াম নাইট্রেট, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম সালফেট, এই যে নাইট্রোজেন ঘটিত যে সমস্ত সারগুলো প্রস্তুতির জন্য এই নাইট্রোজেন ভীষণ ইম্পর্ট্যান্ট। তাই নাইট্রোজেনের কিন্তু বহুল ব্যবহার আমাদের এই ইনঅর্গানিক কেমিস্ট্রিতেও আছে, মানে পরীক্ষাগারেও আছে, এবং হচ্ছে রসায়ন শিল্পেও আছে। আচ্ছা, এরপরে আসছি নাইট্রোজেনের ধর্ম। নাইট্রোজেনের ব্যবহারের পর নাইট্রোজেনের ধর্ম। তাহলে নাইট্রোজেন আমরা কি জানি, একটা বর্ণহীন গন্ধহীন গ্যাস, এটা তো আমরা ক্লাস 7-8 থেকেই পড়ে আসছি। তাহলে নাইট্রোজেন গ্যাস হচ্ছে বর্ণহীন গন্ধহীন গ্যাস, এবং আমাদের বাতাসে যে জলীয় বাষ্প, এই বাতাস বায়ুমণ্ডলের প্রায় 78%ই হচ্ছে নাইট্রোজেন। কিন্তু নাইট্রোজেনের জলে দ্রবীভূত হওয়ার ক্ষমতা ভীষণ কম, নিজে জ্বলে না, মানে নিজে দাহ্য নয় বা অপরকে জ্বলতেও সাহায্য করে না। আচ্ছা, এরপর নাইট্রোজেনের বিশেষ যেটা বললাম বৈশিষ্ট্য, সেটা হচ্ছে নাইট্রোজেন নিষ্ক্রিয়, ভীষণ নিষ্ক্রিয়, কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে চায় না। কারণ আমরা কি জানি, নাইট্রোজেন হচ্ছে কি একটা হচ্ছে ডায়াটমিক মৌল, মানে দুটো অ্যাটম দিয়ে একটা অণু তৈরি হয়। নাইট্রোজেনের সর্ববহিস্থ কক্ষে আমরা জানি কতগুলো ইলেকট্রন আছে, 5টা ইলেকট্রন আছে। তাহলে নিজেদের অষ্টক পূর্তির জন্য সর্ববহিস্থ কক্ষে থাকা কি হয় না, 3টে ইলেকট্রনকে এরা কি করে, সমানভাবে ব্যবহার করে। ঠিক আছে, দিয়ে কি করে দেখো, নিজেদের অষ্টক পূর্তি করে এবং সমযোজী কি করে, 3 বন্ধন গঠন করে, সমযোজী 3 বন্ধন গঠন করে। তাহলে 3 3 দেখো 6 7 8, এটা লুইস ডট স্ট্রাকচার, তোমরা ক্লাস 8-এও পড়েছ।
ঠিক আছে, দেখো আবার টেনেও পড়ে নিয়েছো তোমরা যখন হচ্ছে তোমাদের ওই লুইস স্ট্রাকচার পড়েছো সেখানে। তাহলে নাইট্রোজেনের কি হচ্ছে, সমযোজী 3 বন্ধন দ্বারা যুক্ত হচ্ছে। যদিও ডায়াটমিক মৌল, তাও হচ্ছে কি থাকে, এর সমযোজী 3টে বন্ধন থাকে। তাই কোনো রাসায়নিক বিক্রিয়ায় তো অণু অংশগ্রহণ করে না, কে করে, তাদের পরমাণু যে যৌগটা উৎপন্ন করছে বা কোনো রাসায়নিক বিক্রিয়াতে কি করে, ওই মৌলের পরমাণুগুলো অংশগ্রহণ করে। তাহলে এই নাইট্রোজেন যখন কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, তাহলে একে কি করতে হবে, বিয়োজিত হতে হবে, দিয়ে কি হতে হবে, নাইট্রোজেন পরমাণু উৎপন্ন করতে হবে। এই নাইট্রোজেন পরমাণুটা উৎপন্ন করার জন্য প্রচুর পরিমাণে হিট লাগে, প্রায় 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে তবেই এই নাইট্রোজেনের যে 3 বন্ধন ভেঙে নাইট্রোজেন পরমাণু উৎপন্ন করে এবং রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এই বিশেষ বৈশিষ্ট্যের জন্যই কি হয়, নাইট্রোজেন একটা নিষ্ক্রিয় গ্যাসের মতো আছে, একটা নেচার দেখায়। তাই সহজে এটা কিন্তু রাসায়নিক বিক্রিয়া করে না, এর খুব সীমিত রাসায়নিক বিক্রিয়া আছে, কিন্তু যতগুলো বিক্রিয়া আছে খুবই ইম্পর্ট্যান্ট এবং সেগুলো পরীক্ষাতে পড়ে। তাহলে 1 নম্বর নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া। তাহলে প্রথমেই হচ্ছে কি, নাইট্রোজেন সাধারণত যেহেতু এই যে সমযোজী 3 বন্ধন দ্বারা দৃঢ়ভাবে আবদ্ধ থাকে এবং এর বন্ধন শক্তি এত বেশি হয় যে এই বন্ধনগুলোকে ভাঙার জন্য প্রচুর পরিমাণ তাপ শক্তির প্রয়োজন হয়। তাই জন্য নাইট্রোজেন সাধারণত নিষ্ক্রিয় থাকার চেষ্টা করে। কিন্তু খুব বিশেষ কন্ডিশন এবং উচ্চ খুব বিশেষ যদি কন্ডিশন ক্রিয়েট করা হয় এবং উচ্চ তাপমাত্রার প্রায় 2000-3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার যদি তৈরি করা হয়, তখন কিছু ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া করে। এইরকম একটা রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তোমার একটা নাইট্রোজেন গ্যাস পূর্ণ, ধরো একটা নাইট্রোজেন গ্যাস আছে পূর্ণ একটা গ্যাস জারের মধ্যে, যদি জ্বলন্ত সোডিয়াম, কি বললাম, জ্বলন্ত সোডিয়াম, ম্যাগনেসিয়াম, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতে যদি আমরা প্রবেশ করাই, তাহলে একটা নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে যদি জ্বলন্ত ম্যাগনেসিয়াম আমরা প্রবেশ করাই, তাহলে কি হয়, এই ম্যাগনেসিয়াম পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে, নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করে। তাহলে বিক্রিয়া কি হয়, 3Mg প্লাস হচ্ছে N2 সমান কত হয়, Mg3N2। তাহলে এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া, ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া কি হলো তাহলে, না হচ্ছে একটা ম্যাগনেসিয়াম, জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতাকে যখন নাইট্রোজেন পূর্ণ গ্যাস জারের মধ্যে প্রবেশ করানো হয়, তখন ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করে। তাহলে এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডকে যখন জলে দ্রবীভূত করা হয়, তখন অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এটা আমরা এর আগেও দেখেছি, এই রাসায়নিক বিক্রিয়াটা পড়েছি, ক্লাস 8-এও কিন্তু এই রাসায়নিক বিক্রিয়াটা আছে। আচ্ছা, এটা হচ্ছে ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া। এরপরে আসছি হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। এটা তো আমরা পড়েছি, অ্যামোনিয়া প্রিপারেশন কি হয় না, হচ্ছে 200 বায়ুমণ্ডলীয় চাপে 550 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তোমার প্লাটিনাম চূর্ণ, লৌহ চূর্ণ অনুঘটক এবং প্লাটিনাম অ্যাসবেস্টারের যদি হচ্ছে তোমার উপর দিকে যদি আমরা হচ্ছে মলিবডিনাম যদি উদ্দীপক ব্যবহার করা হয়, তাহলে কি হয় না, হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন পরস্পর যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে রাসায়নিক বিক্রিয়াটাও আমরা জানি। তাহলে এক ভাগ নাইট্রোজেনের সঙ্গে 3 ভাগ হাইড্রোজেন, কি কন্ডিশনে, 200 বায়ুমণ্ডলীয় চাপ, 550 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আয়রন চূর্ণ অনুঘটক, মলিবডিনাম উদ্দীপক, বা এর বদলে আমরা আরেকটা উদ্দীপক ব্যবহার করি, 2% K2O প্লাস হচ্ছে 3% হচ্ছে Al2O3 এর মিশ্রণ, এটাও আমরা উদ্দীপক হিসেবে ব্যবহার করতে পারি। এই কন্ডিশনে কি করা হয়, নাইট্রোজেন হাইড্রোজেন পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এটাই হচ্ছে অ্যামোনিয়া গ্যাসের শিল্প উৎপাদন ছিল, যেখানে নাইট্রোজেন গ্যাসটাকে আমরা কী হিসেবে ব্যবহার করছিলাম, বায়ু থেকে পাতিত করে ব্যবহার করছিলাম, আর হচ্ছে হাইড্রোজেন গ্যাসটাকে আমরা কোথা থেকে নিয়ে আসছিলাম, হাইড্রোজেন গ্যাসটাকে কোথা থেকে,
ঠিক আছে, পিন কমেন্টে লেখো হাইড্রোজেন গ্যাস কোথা থেকে নিয়ে এসেছে। আগে রিয়াকশানটা পড়ো, মানে 1 নম্বর যে পার্ট 1টা পড়ো ওর, দিয়ে হাইড্রোজেন গ্যাসটা কোথা থেকে নেওয়া হচ্ছে লেখো। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়াতে কি উৎপন্ন হয়? অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা রাসায়নিক বিক্রিয়া। এছাড়াও আমরা কি করি, নাইট্রোজেন গ্যাসের সঙ্গে যদি অক্সিজেন গ্যাসের মিশ্রণে যদি তড়িৎ স্ফুলিঙ্গের সৃষ্টি করে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ক্রিয়েট করতে পারি, তাহলে নাইট্রোজেন এবং অক্সিজেন পরস্পর যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। তাহলে এর পরের বিক্রিয়াটা হচ্ছে কি, যে নাইট্রোজেনের সঙ্গে অক্সিজেনকে মিশিয়ে কি করতে হবে, 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কি করে, বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে। বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি করে যদি আমরা 3000 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ক্রিয়েট করতে পারি, তখন কি উৎপন্ন হয়, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয়। ভীষণ ইম্পর্ট্যান্ট। এর পরের যে রাসায়নিক বিক্রিয়াটা এর থেকেও ইম্পর্ট্যান্ট, সেটা মানে পরীক্ষাতে একদম পড়ে, এটাও তো পরীক্ষাতে পড়ে, ভীষণ ইম্পর্ট্যান্ট, পরীক্ষাতে পড়ে, এটাও পরীক্ষাতে পড়ে। তাহলে প্রায় 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিকে যদি আমরা নাইট্রোজেন গ্যাস চালনা করি, তাহলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ পাওয়া যায়। একে বলা হচ্ছে নাইট্রোলিম। তাহলে বিক্রিয়া কি, ক্যালসিয়াম কার্বাইড এর উপর দিকে নাইট্রোজেন গ্যাস যদি চালনা করা হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে যদি উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিকে নাইট্রোজেন গ্যাস চালনা করা হয়, তাহলে কি উৎপন্ন হয়, CaNCN ক্যালসিয়াম সায়ানামাইড সঙ্গে কার্বনের ধূসর মিশ্রণ উৎপন্ন হয়। এইটাকে এর বাণিজ্যিক নাম হচ্ছে নাইট্রোলিম। এই নাইট্রোলিম কি হিসেবে ব্যবহার করা হয়, সার হিসেবে ব্যবহার করা হয়। সার হিসেবে ব্যবহার করা হয়। তাহলে ক্যালসিয়াম কার্বাইড এবং নাইট্রোজেনের ক্যালসিয়াম কার্বাইড, উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিকে নাইট্রোজেন গ্যাস চালনা করলে ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বনের ধূসর মিশ্রণ পাওয়া যায়। এই মিশ্রণটাকে বলা হচ্ছে কি, নাইট্রোলিম। ঠিক আছে, তাহলে নাইট্রোলিম কাকে বলে বা কি ঘটে, রাসায়নিক সমীকরণ সহ লেখো। ক্যালসিয়াম কার্বাইডের উপর দিকে, উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিকে নাইট্রোজেন গ্যাস চালনা করা হলো। এই দুটোই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপর এটা কিভাবে সার হিসেবে কাজ করে না, এই ক্যালসিয়াম সায়ানামাইড যেটা, এর উপর দিকে যদি আমরা এর মধ্যে জল ঢালি, তাহলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন হয় এবং সঙ্গে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। তাহলে কি হয়, CN2 প্লাস জল যদি ঢালি, তাহলে কি উৎপন্ন হবে, CaCO3 প্লাস অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। ঠিক আছে, অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এই তোমার নাইট্রোজেনের রাসায়নিক বিক্রিয়া। এই সিলেক্টিভ কতগুলো রিয়াকশন ছাড়া নাইট্রোজেন কিন্তু বিক্রিয়া করে না। এরপরে আসছি আমরা নাইট্রোজেনের সংবদ্ধকরণ, মানে নাইট্রোজেন কিভাবে ফিক্সেশন হয় প্রকৃতি থেকে বা আর্টিফিশিয়ালি বা প্রাকৃতিকভাবে কিভাবে নাইট্রোজেন ফিক্সেশন হয় সেটা আমরা করব। তাহলে এটা আসছে এরপরে নাইট্রোজেন সংবদ্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন
ফিক্সেশন, নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন। প্রথমে আসছি কাকে বলে। যখন প্রাকৃতিক বা কৃত্রিম উপায়ে বায়ুমণ্ডলের নাইট্রোজেন কে ব্যবহার উপযোগী যৌগে রূপান্তর করি তাকে বলে নাইট্রোজেন সংবন্ধন। ঠিক আছে, এই যে নাইট্রোজেন ফিক্সেশন এইটা হচ্ছে কিন্তু চারটা ভাগে, চারটা ধাপে হয়। প্রাকৃতিকভাবে যেটা হয় সেটা চারটে ধাপে হয়। তাহলে প্রথম ধাপ কি? ফার্স্ট স্টেজে কি হয় না, ফার্স্ট স্টেজে বায়ুমণ্ডলে কি থাকে? নাইট্রোজেন থাকে, আর বায়ুমণ্ডলে কিন্তু অক্সিজেনও থাকে। আর বায়ুমণ্ডলে আরেকটা ঘটনা হয়, বায়ুমণ্ডলে আরেকটা কি ঘটনা হয় না, বায়ুমণ্ডলে বজ্রপাত হয়। হয়তো বায়ুমণ্ডলে বজ্রপাত হয়, তাহলে বজ্রপাত হলে বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টি হচ্ছে এবং ওর টেম্পারেচার চলে যায় প্রায় 3000-এর কাছাকাছি। তাহলে এখানে লিখলাম বজ্রপাত। ঠিক আছে, তাহলে এই নাইট্রোজেন এবং অক্সিজেন যখন বজ্রপাত হয় তখন বিদ্যুৎ স্ফুলিঙ্গের যে সৃষ্টি হয়, সেই বিদ্যুৎ স্ফুলিঙ্গ সৃষ্টির ফলে কি হয়ে যায়? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। ঠিক আছে, এরপর দ্বিতীয় ধাপে কি হয়? এই যে নাইট্রিক অক্সাইড এ কি করে? বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়। বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কি উৎপন্ন করে? নাইট্রোজেন ডাইঅক্সাইড। তাহলে এটা কি হলো? নাইট্রিক অক্সাইড। এটা হচ্ছে কি? নাইট্রোজেন ডাইঅক্সাইড। ঠিক আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে। এই নাইট্রোজেন ডাইঅক্সাইড থার্ড স্টেপে কি হয় না, জলে দ্রবীভূত হয়। জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড। তাহলে এই নাইট্রোজেন ডাইঅক্সাইড জলে দ্রবীভূত হয়ে কি উৎপন্ন করে? নাইট্রিক অ্যাসিড আর নাইট্রাস অ্যাসিড। এটা হচ্ছে ইক অ্যাসিড আর এটা হচ্ছে আস অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এবং নাইট্রাস অ্যাসিড। ঠিক আছে, আচ্ছা, এরপরে ফোর্থ স্টেজে কি হয়? ফোর্থ স্টেজে কি হয়? এই যে নাইট্রিক অ্যাসিড থাকে বা এই যে নাইট্রাস অ্যাসিড থাকে, এগুলো মাটির জল, বৃষ্টির সময় মাটির জলে মেশে। ঠিক আছে, মাটির সঙ্গে জলের সঙ্গে ধরে কোথায়? মাটির সঙ্গে মেশে। মাটি কি দিয়ে তৈরি? মাটিতে কি থাকে? মাটিতে থাকে হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থাকে, তো হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা মৌল যেগুলো থাকে সেগুলো লবণ হিসেবেই তো থাকে। তাহলে সোডিয়াম কার্বনেট থাকে, তো তারপরে হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম কার্বনেট। এরপর এই যে মাটির এই উপাদানগুলো কি করে? নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে। কি বিক্রিয়া করে? তাহলে ক্যালসিয়াম কার্বনেট নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে উৎপন্ন হয় ক্যালসিয়াম নাইট্রেট। ঠিক আছে, এর আগে আমরা যখন নাইট্রোজেন প্রস্তুত করেছি নাইট্রাইট NO2 আর এখানে কি হচ্ছে NO3, তাহলে ক্যালসিয়াম নাইট্রেট। ঠিক আছে, ক্যালসিয়াম নাইট্রেট সঙ্গে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড সঙ্গে জল। এই যে নাইট্রেট লবণটা মাটির সঙ্গে মিশে যাবে, তাহলে দিয়ে গাছের ব্যবহারের উপযোগী হবে। এটাকেই বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। তাহলে এখানে বায়ুমণ্ডলের নাইট্রোজেন ছিল, দিয়ে কি হলো? নাইট্রেট লবণ রূপে মাটির সঙ্গে মিশে গেল। ঠিক আছে, এইটাকেই বলা হচ্ছে কি? নাইট্রোজেন ফিক্সেশন। যদি সোডিয়াম কার্বনেট হয় Na2CO3, এ যদি নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? তাহলে NaNO3 সোডিয়াম নাইট্রেট
সঙ্গে কার্বন ডাই অক্সাইড, সঙ্গে জল উৎপন্ন করবে। তাহলে এই যে প্রাকৃতিক, এটা আমি যেটা বললাম প্রাকৃতিক উপায়, এই প্রাকৃতিক উপায়ে নাইট্রোজেন দেখো 4টে ধাপে পরপর এসে কি উৎপন্ন হচ্ছে না ব্যবহার উপযোগী না সোডিয়াম নাইট্রেট, পটাশ, যে ক্যালসিয়াম নাইট্রেট, এগুলো হচ্ছে যেগুলো উদ্ভিদ সহজে গ্রহণ করতে পারবে, মাটির সঙ্গে মিশে যাবে, সেই রকম ব্যবহার উপযোগী তোমার যৌগে রূপান্তরিত হচ্ছে। তাই এই যে পদ্ধতিটাকে বলা হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের ক্লাসে। পরের ক্লাসে আমরা পড়ব নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি। তাহলে আবারও বলছি, তোমরা যারা এখনও আগের ক্লাসটা করোনি, আমার পিন কমেন্টে ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা ক্লাসটা করো, তোমাদের বুঝতে সুবিধে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ধন্যবাদ।